ভয়াবহ ঘটনা। জগন্নাথ কালচারাল সেন্টার দীঘার সেই মন্দিরের সুউচ্চ একেবারেই পতাকাটি বাজ পড়ে পুড়ে গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা বাজ পড়ার আগের মুহূর্তের ছবি এবং বাজ পড়ার পরের ছবি দুটো তুলে ধরে পরিষ্কারভাবে বলেছেন যে, বোঝাতে চেয়েছেন যে পাপের ঘোড়া কার্যত পূর্ণ হলো। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমবঙ্গের বোধহয় প্রায় প্রত্যেকটি মানুষ যারা অন্তত কাটমানির উপর জীবন নির্ধারণ করেন না, তারা বসে রয়েছেন এই সরকারের রাজনৈতিকভাবে পতন দেখার অপেক্ষায়। তার আগে জগন্নাথ কালচারাল সেন্টারের এই পতাকা পুড়ে যাওয়ার সঙ্গে কি এর কোনো অর্থবহ রয়েছে? অনেকেই ভাবতে পারেন যে এই গাঁজাখুরি গল্প আমার শুনে লাভ নেই, কিন্তু হতেই পারে এটা গাঁজাখুরি, হতেই পারে এটা কাকতালীয়, কিন্তু আমি আজকে আপনাদের সামনে বলবো যে অতীতে এইরকম একাধিক ঘটনা ঘটেছে ভারতের রাজনৈতিক ইতিহাসে। সেই তথ্য আমি আপনাদের সামনে দেব যে রাজনীতির মহাতারকাদের পতন ঘটে গিয়েছিল এই পতাকা পোড়াকে কেন্দ্র করে। আর আজকে আমি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো একেবারে মহাভারতের যুগ থেকে বলুন কিংবা অতি সম্প্রতি যুগের 2000 সালেও এমন কিছু রাজনৈতিক ঘটনা এই ভারতীয় হিন্দু ধর্মের সংস্কৃতি এবং সেই মন্দিরের পতাকা পোড়ানোর ঘটনা দিয়ে একদিকে যেমন সাম্রাজ্যের পতন হয়ে গিয়েছিল, রাজনৈতিক নেতাদের কেরিয়ারও পতন হয়ে গিয়েছিল, এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। হয়তো আপনাদের জানা রয়েছে বা নেই, সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, পশ্চিমবঙ্গে যে ধরনের রাজনীতির শাসন কায়েম হয়েছে শুধু এই 15 বছর ধরে নয়, প্রথম 15 বছর কংগ্রেসের আমল, তারপরে 34 বছর সিপিএম এর আমল এবং অবশেষে তৃণমূল কংগ্রেসের যেন কফিনের শেষ পেরেক, গণতন্ত্রের কফিনের শেষ পেরেক পোতার কাজটা হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন এটা ঘোর কলি। কৃষ্ণেও হিন্দু ধর্মের শাস্ত্র মতে কৃষ্ণের মৃত্যুর পর থেকে এই কলি যুগ শুরু হয়েছে। এই কলি যুগের শেষেই আবারও সত্য যুগে নাকি ফিরে যাওয়ার কথা। তো বিভিন্ন অশনি সংকেত আসাটাই স্বাভাবিক। তার কারণ যেভাবে আপনারা দেখেছেন, শুধু আমাদের রাজ্যে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি এই কিছুদিন আগে জগন্নাথ দেবকে কেন্দ্র করে রথের দড়িতে পা দেওয়া, জুতো মানে চটি পরে রথের দড়ি টানা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রথের দড়িতে পা দেওয়া কিংবা পুলিশের রথের দড়িতে পা দেওয়া, নারকোল না ফাটা এবং রথের চাকা আটকে যাওয়া সহ বিভিন্ন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে এটা কি কোনো অশনি সংকেত? বর্তমান সায়েন্সের উপর ভিত্তি করে নিশ্চিতভাবে এটাকে উড়িয়ে দেওয়া যায়, আপনারা উড়িয়ে দিতে পারেন। কিন্তু কি বলবেন যদি আমি আপনাদের সামনে একেবারে মুঘল সাম্রাজ্য থেকে কিংবা তারও আগে মহাভারতের সময় কি ঘটেছিল, এই পতাকা পোড়ার পর কি কি ঘটনা ঘটেছিল এক এক করে যদি আপনাদের সামনে আজকে আমি রাখি, কিংবা অতি সম্প্রতি রাজীব গান্ধীর মৃত্যু বলুন কিংবা করুণানিধির পতন বলুন, এই প্রত্যেকটি ঘটনার সঙ্গে মন্দিরের পতাকা পোড়ানোর যদি একটা করে সম্পর্ক আমি আপনাদের সামনে আজকে তুলে ধরি, তাহলেও কি বলবেন এটা কাকতালীয়, নাকি এর পেছনে একটা অশনি সংকেত বা পাপের ঘোড়া পূর্ণ হওয়ার লক্ষণ দেখতে চাইবেন? আপনারা পর্বটা শোনার পরই বলবেন। দেখুন, প্রথমে বলে রাখি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ায়, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলোতে তিনি দিয়েছেন বাজ পড়ার আগে আর বাজ পড়ার পরে। আপনারা দেখতে পাচ্ছেন বাজ পড়ার আগে দেখুন ছবিটা, সেখানে পরিষ্কার হলুদ রঙের পতাকাটা দেখা যাচ্ছে। আর বাজ পড়ার পরে ছবিটা একটু জুম করা, কিন্তু তা সত্ত্বেও পতাকাটিকে অন্তত কালো রঙের দেখা যাচ্ছে এবং সেটা অনেকটা মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এবার পুড়ে গিয়েছে কিনা বা কি হয়েছে কিনা আমি যেহেতু যাইনি, আমি বলতে পারবো না। কিন্তু বিরোধী দলনেতার লেখাটা আপনারা পড়ুন। দীঘার জগন্নাথ লক্ষণ ভালো নয়, প্রথমে লেখা রয়েছে লক্ষণ ভালো নয়। দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে ভাস্কর্যের উপর লাগানো ধ্বজ বজ্রপাতে পুড়ে গেল। মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথের নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলে খেলা তিনিও ভালোভাবে নেননি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পূজা অর্চনা, রথের রশি জুতো দিয়ে মারানো, এসব ভুরি ভুরি অনাচার। কোনো একজনের অহং বোধকে তুষ্ট করতেই মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু কথায় আছে চখা আঁখি সবু দেখুছি। চখা আঁখি সবু দেখুছি অর্থাৎ নিজের চোখে সবই দেখছি, সম্ভবত এটাই মনে হলো। তো যাই হোক, কিন্তু আমি আপনাদের সামনে, আপনারা কি মনে করছেন লিখে জানাবেন যে এটার সঙ্গে কি কাকতালীয় বলবেন ঘটনাটিকে,
নাকি আপনারা মনে করবেন যে একের পর এক যেভাবে একেবারেই অন্যায়ের চূড়ান্ত জায়গায় আমরা নেমে গিয়েছি, সমাজের প্রত্যেকটি জায়গায় অন্যায় আর অবিচার, যারা যোগ্য তারা সব জায়গায় বঞ্চিত, আর যারা অযোগ্য তাদের রমরমা আমাদের এই সমাজে। তো এই সময় থেকে পরিত্রাণের জন্য কি সত্যি ভগবানের উদয়ের প্রয়োজন রয়েছে? কোনো রাজনৈতিক দল কি আর পরিবর্তন করতে পারবে না? সেই কারণে কি ভগবান রুষ্ট হচ্ছেন? আমি আপনাদের সামনে এই হেঁয়ালি থেকে সরে এসে এবার ইতিহাস থেকে, একেবারে মহাভারতের যুগ থেকে কিছু তুলনা আপনাদের সামনে আমি রাখবো। কুরুক্ষেত্রের মহাভারতের যুদ্ধে আপনারা জানেন সেই সময় কৌরব এবং পাণ্ডবের ঐতিহাসিক যুদ্ধের আগে সঞ্জয়, কৌরব বংশের যিনি সারথি ছিলেন, সেই সঞ্জয় একদিন লক্ষ্য করেছিলেন এবং ধৃতরাষ্ট্রের উপস্থিতিতে সেখানকার মন্দিরের পতাকাটি পড়ে যায়। তারপরে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে মহারাজ, এ লক্ষণ ভালো নয়, এ লক্ষণ হচ্ছে আমাদের হেরে যাওয়ার লক্ষণ। যুদ্ধের আগেই সঞ্জয় বলে দিয়েছিলেন। ধৃতরাষ্ট্র তার দাম্ভিকতার জেরে মানেননি এবং একেবারে যুদ্ধের পরিণামও কিন্তু সেই যুদ্ধে কুরুবংশ শুধু হেরে গিয়েছিল না, কুরুবংশ পাণ্ডবদের কাছে পরাজিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। এটি যদি বলেন মহাভারতের একটি উদাহরণ, তাহলে আমি আপনাদের সামনে আরো নতুন কিছুটা মানে আধুনিক উদাহরণ দিতে পারি, যেমন চিতোর দুর্গ। চিতোর দুর্গে যখন রাজপুত রাজা রানা উদয় সিংহ যখন একদিন তিনি অবস্থান করছিলেন, সেই সময় চিতোর দুর্গের একেবারেই মন্দিরের শিখরের আচমকায় সেই ধ্বজটি ছিঁড়ে মাটিতে পড়ে যায় এবং তারপরেই সকলেই বুঝতে পারেন যে এটা কোনো একটা অশুভ লক্ষণ। এবং ইতিহাস পড়লে জানা যায় সেই সময় অন্ধকার করে আসে পুরো আকাশ, হালকা ঝড়ের মতো সৃষ্টি হয়, সবাই বুঝতে পেরেছেন যে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। তারপরে কিছুদিনের মধ্যেই মুঘলদের হানা ঘটে, মুঘলরা আক্রমণ করে এবং রানা প্রতাপ সিংহ চিতোর দুর্গ তার পতন হয়। এটিও গেল ইতিহাসের আরো একটি লক্ষণ। এছাড়াও আপনারা যদি ভাবেন যে এগুলো তো আমি পৌরাণিক কথা থেকে বলছি, সবগুলো তো পৌরাণিক না, একটা পৌরাণিক বললাম, একটা ভারতের মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে বললাম। এবার যদি একেবারে রাজনীতির কথা আপনাদের সামনে বলি, তাহলে রাজনীতিতেও এই ধরনের ঘটনা ঘটেছিল। এটা হচ্ছে 1975 সালের ঘটনা, অর্থাৎ বেশি পুরনো ঘটনা নয়। রাজনীতির ঘটনা আমি আপনাদের সামনে বলছি, তার কারণ পশ্চিমবঙ্গের মানুষ হয়তো অপেক্ষায় রয়েছেন যে 2026-এ একটা পরিবর্তন হবে। জানি না এই ধ্বজা পড়ে যাওয়া বা পুড়ে যাওয়া তার লক্ষণ কিনা, তার কারণ এটা বিজ্ঞানসম্মত তো কোনোভাবেই হতে পারে না। কিন্তু ওই কাকতলীয় ভাবে যদি বিশ্লেষণ করার চেষ্টা করি, অতীতের এই ঘটনার সঙ্গে যদি আপনাদের তুলনা করি, তাহলে ইন্দিরা গান্ধীর সময় 1975 সালে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। তার 2 বছর ঠিক পর 1977 সালে গোটা দেশ জুড়ে যখন একেবারে হাহাকার, ইন্দিরা গান্ধীর অত্যাচারে যখন গোটা দেশ মুক্তি পেতে চাইছেন, তখন উনি দিল্লির একটা মন্দির ছিল, যে মন্দিরের নাম হচ্ছে কালকাজি মন্দির, অত্যন্ত বিখ্যাত মন্দির, দিল্লির কালকাজি মন্দির। 1977 সালে পুজোর সময় সেই মন্দিরের মাথার ওই ধ্বজটি ছিঁড়ে পড়ে যায় এবং তোরণটি ভেঙে যায়। তখনই অনেকে বলেছিলেন যে এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর পতনের লক্ষণ। কাকতলীয় হলেও সেই বছরই 1977 সালে লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর ভয়াবহ পরিণতি হয়, তিনি পরাজিত হন, জনতা পার্টির কাছে পরাজিত হয়ে কংগ্রেস জমানার অবসান হয় এবং কংগ্রেসের অত্যাচারী জমানা থেকে মানুষ মুক্তি পেয়েছিল। এটি একটি ঘটনা। এছাড়াও রাজীব গান্ধীর আমলেও এই একই ঘটনা ঘটেছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর। এবং 1989 সালে তখন রাম জন্মভূমি নিয়ে একেবারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। সেই সময় রাজীব গান্ধী স্থলাভিষিক্ত হন ইন্দিরা গান্ধীর জায়গায়। তার নেতৃত্বে আরো একবার কংগ্রেস সরকার গঠন করে। কিন্তু 1991 সালে আবার নির্বাচনের আগে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরে আবার ওই একই ঘটনা ঘটে, পুজোর সময় মন্দিরের ধ্বজ ছিঁড়ে যায় এবং সেখানে পাখির বাসা ছিল, সেই একেবারে মাথার ওপর, চূড়ার ওপর সেই পাখির বাসা পড়ে গিয়ে পাখিদেরও মৃত্যু হয়। অনেকেই এই অশুভ ঘটনাকে কংগ্রেস জমানার আবার পতনের সঙ্গে তুলনা করেন। এবং কি অস্বাভাবিক ঘটনা বলবেন
যে এরপরে 1991 সালে রাজীব গান্ধী কিছুদিন পরেই, মানে ওই ঘটনার কিছুদিন পরে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। সেটাও ইতিহাসের একটা কাকতালীয় ঘটনা, এই মন্দিরের ধ্বজ পড়ে যাওয়ার সঙ্গে। শুধু কংগ্রেস আমলই নয়, এছাড়াও একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে, আমি আপনাদের সামনে দিতে পারি। যেমন করুণানিধি 2001 সালে, তখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন করুণানিধি। 2001 সালে একেবারেই মারাত্মক তার প্রতাপ এবং প্রতিপত্তি, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেই সময়ও কার্যত ওই একই ঘটনা, এইরকম একটা কিছু অশুভ লক্ষণ, মন্দিরের তোরণ ভেঙে যাওয়ার মতো লক্ষণ। এবং তারপরের মানে সেই বছরের যে নির্বাচন হয় 2001 সালে, সেখানে কেউ ভাবতে পারেনি যে এত শক্তিশালী ডিএমকে কে হারিয়ে এআইএডিএমকে জয়ললিতা, সেই ফিল্মের অ্যাক্ট্রেস জয়ললিতা, তিনি ওই শক্তিশালী একজন রাজনৈতিক নেতাকে হারিয়ে দেন। হারিয়ে দিয়ে ক্ষমতায় চলে আসে এআইএডিএমকে। একেবারেই পৃথিবীর ওলট পালট রাজনৈতিক ঘটনার মধ্যে এটা অন্যতম বড় একটা ঘটনা, কারণ ওই রকম হেভি ওয়েট করুণানিধিকে হারানোর কথা তখন কেউ ভাবতো না। সেই সময় হারিয়ে জয়ললিতা এআইএডিএমকে এর মুখ্যমন্ত্রীর পদে থাকা করুণানিধির মতো হেভি ওয়েটকে হারিয়ে দিয়ে এআইএডিএমকে এর শাসন প্রতিষ্ঠা করেন। কিন্তু তার আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল। এছাড়াও নরসিংহা রামের সময় 1996 সালেরও কথা যদি আমি আপনাদের সামনে বলি, তাহলে 1995 সালে পিভি নরসিংহা রাও প্রধানমন্ত্রী থাকাকালীন উত্তরপ্রদেশের একটা যজ্ঞে বিশাল আগুন লেগে যায় এবং সেখানেও মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার পরেও 1996 সালে কংগ্রেস হেরে যায়। অর্থাৎ ইতিহাসের পাতা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং আমার কিছু পড়াশোনা থেকে, মহাভারতের পড়াশোনা থেকে কিংবা ইতিহাসের চর্চা থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে এই ঘটনা বিরল নয়, এই ঘটনা ঘটে। তাহলে কি আমি বলবো যে মন্দিরের পতাকা পুড়লেই সেই রাজনৈতিক দল পুড়ে যায়, হেরে যায়? না। কিন্তু এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। আপনি বিশ্বাস করবেন কি করবেন না, এ তো আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, পরীক্ষার সময় তো আমরা সকলেই এরকম ভাবে প্রণাম করতে যাই, কিংবা অপারেশনের সময় যতই ডাক্তার এআই দিয়ে অপারেশন করুন না কেন, তাও তো প্রণাম করেন। তাহলে এইগুলো যদি মেনে নিই, এখানটা মানতেও খুব একটা হয়তো অনেকের অস্বস্তি নাও থাকতে পারে। তবে এই ঘটনা সত্য না মিথ্যা, দীঘার ধ্বজ পুড়ে গেছে না যায়নি, আমি সেখানে যাইনি, বলতে পারবো না। তার কারণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলছেন যে না, ধ্বজ পড়েনি। সে আমি জানি না, বিরোধী দলনেতাকে পোস্ট করতে দেখেছি, সেই পোস্ট নিয়েই আপনাদের সামনে আমি ব্যাখ্যা করলাম। আপনারা এটাকে 2026 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের সঙ্গে তুলনা করবেন কিনা, তার কারণ আমি একাধিক উদাহরণ দিয়ে বললাম। তার কারণ হিন্দু ধর্মে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে, সেটা যদি আপনি লক্ষ্য করতে পারেন, আমি বিশ্বাস করি, দেখুন এটা একটা ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, আমি বিশ্বাস করি যদি কঠিনভাবে লক্ষ্য করা হয় আর আপনি যদি সৎ হন, আপনি যদি সঠিকভাবে নিরীক্ষণ করতে পারেন, আমি এই ঘটনার সঙ্গে তুলনা করছি না, আমি জীবনের মোড়ের সঙ্গে তুলনা করছি। আপনি যদি সঠিকভাবে নিরীক্ষণ করেন, দেখবেন যে আপনি একটা হিন্ট পান। আপনি ভালো কাজ করলে আপনি একটা কিছু হিন্ট পান যে আপনার সঙ্গে ভালো হতে চলেছে, আর দেখবেন বাজে কাজ করলেও আপনি একটা হিন্ট পাবেন যে কিছু বাজে হতে চলেছে। তো সেই জায়গা থেকে আপনারা কি মনে করছেন 2026-এর পাপের ঘোড়া পূর্ণ কি হয়েছে? পশ্চিমবঙ্গবাসীর মুক্তির জন্য কি সত্যি এই কাকতালীয় একটি ঘটনা কি কোনো অর্থ বয়ে আনবে? পশ্চিমবঙ্গের মানুষের মনের কি খুশির জোয়ার বওয়াতে পারবে? এই প্রশ্নটি আপনাদের সামনে রাখলাম। আমার এই তথ্যগুলো আপনাদেরকে যদি সমৃদ্ধ করে থাকে, তাহলে দয়া করে অন্তত এই বুড়ো আঙুলের বা এই আঙুলের একটু কষ্ট হবে, কিন্তু একটা লাইক যদি প্রেস করে দেন, কমেন্ট করতে জানি অনেক কষ্ট হয় আপনাদের, অত পরিশ্রম আমি দিতে চাই না আপনাদের। তো যদি একটু জাস্ট এইটুকু টিপে যদি লাইক প্রেস করেন, তাহলে আমাদের এই মানে ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী যদি 2-4টে লাইক বেশি পড়ে, 2-4টে মানুষ বেশি শোনার সুযোগ পাবে, এইটুকুই আমাদের প্রার্থনা। এখনকার মতো এখানে।